সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন চর্চা.com-এর সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। মিস্টার সোহরাব, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরুর আগে চলুন দেখে আসি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলো। আমি প্রথমেই দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম পড়ছি। এনসিপিকে রাজি করাতে সরকারের নানা চেষ্টা, জুলাই সনদে সই। গতরাতে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরকারের একাধিক উপদেষ্টার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। জুলাই জাতীয় সনদ সই আজ, সব দলে থাকা নিয়ে অনিশ্চয়তা। আরেকটি শিরোনাম, ফল বিপর্যয়, শহরে পাস বেশি এইচএসসি পরীক্ষার ফলাফল। 21 বছরের মধ্যে খারাপ ফল, জিপিএ 5 কমেছে 68,160, বেশি পিছিয়ে গ্রামের শিক্ষার্থীরা। আরেকটি শিরোনাম, চট্টগ্রাম ইপিজেড কারখানার গুদামে আগুন, ছড়িয়েছে 7 তলার পুরো ভবনে। আবার দেশের সংবাদ শিরোনাম, হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত, ট্রাইব্যুনালে যুক্তিতর্কের সমাপনীতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 60 জেলার 438 স্পটে হত্যাকাণ্ড, সব অপরাধের প্রাণভোমরা শেখ হাসিনা। জুলাই গণহত্যা ছিল সিস্টেমেটিক ও ওয়াইড স্প্রেড, তার ফাঁসি না হলে অবিচার হবে। আরেকটি শিরোনাম, জুলাই সনদে সই আজ, যাচ্ছে না এনসিপি। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, এইচএসসিতে 20 বছরের মধ্যে সর্বনিম্ন পাস, 11 শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%, জিপিএ 5 কমে অর্ধেক, 12,35,000 শিক্ষার্থীর মধ্যে ফেল 5,08,000। আরেকটি শিরোনাম, জুলাই সনদ স্বাক্ষর আজ, কাটিনের সংখ্যা ও মতভিন্নতা, সব প্রস্তুতি সম্পন্ন, আশা করছি সব দল সই করবে, পরেও স্বাক্ষরের সুযোগ থাকবে আলী রিয়াজ। 44 বছর পর চাকসুর নেতৃত্বে ছাত্র শিবির। সমকালের সংবাদ শিরোনাম, সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশন। বিএনপি সই করবে সনদে, জামায়াত এনসিপিকে আনতে তৎপরতা, গভীরাতে বৈঠক। সনদের ত্রুটি, স্বাধীনতার ঘোষণাপত্র থাকবে সংবিধানে, পরেও সনদ সই করার সুযোগ থাকবে। অন্য শিরোনাম, মূল্যায়ন পদ্ধতি দুর্বল ভিতে বিপর্যয়। শান্তিপূর্ণ ভোটে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের, ছাত্র সংসদ নির্বাচন। যুগান্তরের সংবাদ শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নে অনৈক্য, অনিশ্চয়তার পথে রাজনীতি, সনদে স্বাক্ষর করবে না এনসিপি সহ 6 দল, আকাশে কালো মেঘ বিএনপি। অনুষ্ঠানে অংশ নিল স্বাক্ষরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি জামাত, এনসিপির সনদে স্বাক্ষর না করা দুঃখজনক, আলী রিয়াজ। আরেকটি শিরোনাম, এইচএসসি সমমান পরীক্ষা, ইংরেজির ধাক্কায় ফল বিপর্যয়। 21 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার ও জিপিএ 5 কমেছে, মানবিকে 52%, বাণিজ্যে 44, বিজ্ঞানে 21% ফেল। উদারভাবে নম্বর না দেওয়ার প্রভাব। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, ঐতিহাসিক দলিলে স্বাক্ষর আজ, সংসদ ভবনে দক্ষিণ প্লাজা প্রস্তুত, ইতিহাসের পাতায় 17 অক্টোবর। এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা 21 বছরের সর্বনিম্ন পাশের হার 58.83%, সহানুভূতিহীন মূল্যায়নে ফল বিপর্যয়। মানব জমিনের সংবাদ শিরোনাম, এবার চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন। আরেকটি শিরোনাম, অনিশ্চয়তা নিয়েই প্রস্তুতি, স্বাক্ষর করবে না 4 বাম দল, গণফোরাম আইনি ভিত্তি না হলে অংশীদার হবে না এনসিপি, মেয়াদ বাড়ল কমিশনের, সই করা যাবে পরেও। 19 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার 58.83%, কমেছে জিপিএ 5। কালের কণ্ঠ, দ্বিধাদ্বন্দ্বের আবহে প্রত্যাশিত জুলাই সনদে সই আজ, অনুষ্ঠান চলাকালে ড্রোন ওড়ানো নিষিদ্ধ, বিএনপি প্রস্তুত, জামায়াত চিন্তাভাবনার মধ্যে, সই করবে না 4 বাম দল, শর্ত না মানলে রাজি না এনসিপি, আগামীতেও সনদে স্বাক্ষরের সুযোগ থাকছে। একটি মন্তব্য কলাম, সেনাবাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে। শিক্ষাঙ্গনে অস্থিরতায় ফল বিপর্যয়, এইচএসসি সমমান পরীক্ষার ফল 2025। কালবেলা, প্রযুক্তি খাতে মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কা, বেসরকারি সাবমেরিন কেবল ঘিরে উদ্বেগ। এইচএসসিতে ফল বিপর্যয়, 21 বছরে সর্বনিম্ন পাস, ঐতিহাসিক মাহেন্দ্র খনের অপেক্ষায় দেশ জাতি। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, শেষ মুহূর্তেও নাটকীয়তা, ঐক্যমত্য না হলেও জুলাই সনদ স্বাক্ষর আজ, চোখ সংসদ ভবন প্রাঙ্গণে, স্বাক্ষর করবে না এনসিপি ও 4 বাম দল। কৃষকের হাত শক্তিশালী করবে বিএনপি, তারেক রহমান। একটি বিশেষ প্রতিবেদন। আরেকটি শিরোনাম, মালিক পরিবারের সবাই মিলে লুটপাট,
অর্থাৎ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কথা বলা হয়েছে। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, সইয়ের অপেক্ষায় সনদ, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর আজ। খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবারের পরও স্বাক্ষরের সুযোগ থাকবে। আলী রিয়াজ, সব দল সই করবে আশা সরকারের। 21 বছরে সর্বনিম্ন পাস, এটা এইচএসসির ফলাফল নিয়ে শিরোনাম। নয়া দিগন্তের সংবাদ শিরোনাম, 2 দশক পর সর্বনিম্ন পাস, এইচএসসিতে পাশের হার 58.83, অর্ধেকের বেশি কমেছে জিপিএ 5। চাকসুতেও শিবিরের বিপুল জয়, ভিপিজিএস সহ 24টি শিবির এজিএস ছাত্রদলের। ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর আজ, আশা করছি দলগুলো স্বাক্ষর করবে, পরে করারও সুযোগ থাকবে। আলী রিয়াজ। বণিক বার্তার সংবাদ শিরোনাম, বৈশ্বিক অঙ্গনে সবচেয়ে অগৌরবের পরিচয় হয়ে উঠছে বাংলাদেশি পাসপোর্ট। হেনলি পাসপোর্ট সূচকে উত্তর কোরিয়ার সঙ্গে 100তম বাংলাদেশ। ডেইলি স্টারের শিরোনাম, এনসিপি on sign July charter at this moment, says signing would be meaningless without clarity on implementation, notes of dissent, referendum question. Lowest HSC pass rate in 21 years. সবশেষ নিউজের সংবাদ শিরোনাম, রুরাল আরবান ডিসপ্যারিটিস এক্সপোজড ইন এইচএসসি রেজাল্টস। আরেকটি শিরোনাম, জুলাই চার্টার সাইনিং টুডে, সাম পার্টিস লাইকলি টু স্কিপ। মিস্টার সোহরাব হাসান, আমরা তো মোটামুটি সবগুলো পত্রিকায় পড়লাম এবং সবগুলো পত্রিকায় দেখলাম যে আজকে যে জুলাই সনদ স্বাক্ষর হবে সেই বিষয়টি শিরোনাম করা হয়েছে। তো এখানে যেটি বলা হচ্ছে যে এখনও দলগুলোর মধ্যে যে ঐক্যমত হওয়ার কথা ছিল সেটি হয়নি এবং সব দলই সই করছে না, অর্থাৎ এনসিপিও করছে এবং এনসিপি আজকে সকালে সর্বশেষ তাদের যে পাঠিয়েছে স্টেটমেন্ট পাঠিয়েছে গণমাধ্যমগুলোতে, সেখানে বলা হচ্ছে যে তাদের দাবি না মানায়, অর্থাৎ এর আইনি ভিত্তি না থাকে তারা এটি সই করবে না। তো এখনও এই যে ফারাক কাটল না এবং আপনি জানেন যে রাতভর এ নিয়ে দেন দরবার হয়েছে সরকারের পক্ষ থেকে, তারপরেও না, জুলাই সনদে যে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার কথা, ঐক্যটা হলো না। এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন এবং ভবিষ্যতে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা কিভাবে চলবে তার দিক নির্দেশনা। এখানে যখন ঐকমত্য হলো না, তখন পুরো বিষয়টি এক ধরনের অনিশ্চয়তা তৈরি হলো। আমরা আশা করি তারপরও জুলাই সনদ সই হবে এবং অনিশ্চয়তা কেটে যাবে। এখন কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে যদি রাজনীতি চলে, নির্বাচন হয়, সেটা কতটা সুফল আনবে এই প্রশ্ন আছে। তৃতীয়ত হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু অনেক দফায় আলোচনা করেছে, প্রথম দফা, দ্বিতীয় দফা, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সব রাজনৈতিক দলগুলোর সাথে বসেছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টার আহ্বানও খুব সবাই সাড়া দিয়েছে, এটা মনে হলো না। এর আগে বামপন্থী চারটি বাম গণতান্ত্রিক জোটের সদস্য, তারাও কিন্তু জুলাই সনদে সই করবে না বলেছেন। তাদের মূল আপত্তি জাতীয় রাষ্ট্রের যে মূল নীতির বাদ দেওয়া এবং স্বাধীনতার ঘোষণাপত্র যে তফসিল থেকে বাদ দেওয়ার বিষয়টি। পরবর্তীকালে আপনি একটা শিরোনাম পড়লেন যে এটি বোধহয় পুনর্বিবেচনা করা হচ্ছে, যে ঘোষণাপত্র বাতিল হবে না। স্বাধীনতার ঘোষণাপত্র যদি না থাকে তাহলে কি থাকে? কারণ এই ঘোষণাপত্রের ভিত্তিতেই 71-এ সরকার গঠিত হয়েছিল, সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, তাহলে তো মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা হয়। আর আইনি ভিত্তি, অবশ্যই আইনি ভিত্তির প্রয়োজন আছে এবং সে ব্যাপারে তো রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হয়েছিল যে গণভোট এবং সাংবিধানিক আদেশের মাধ্যমে এটি হবে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে ঐকমত্য কমিশন এই দায়িত্ব না নিয়ে তারা এটা সরকারের উপর ছেড়ে দিলেন। এখন সরকার কিভাবে করবে এটি প্রশ্ন। আবার ঐকমত্য কমিশনের প্রধান যিনি, তিনি সরকারেরও প্রধান। তো এখানে মানে দ্বৈত ভূমিকা থাকলেও সিদ্ধান্ত তো একটাই আসতে হবে। তাহলে এই ব্যর্থতা মানে কার বলবেন? যে না, সবটা মিলে তো এক ধরনের আমরা স্থবিরতার দিকে চলে যাচ্ছি, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।
আর নির্বাচনের বাকি প্রতিশ্রুতি অনুযায়ী যে মাত্র 4 মাস, এর মধ্যে অনিশ্চয়তা কাটেনি। দেখুন, নেপালেও একটি গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থান 3 দিনের মাথায় সব কিছু শান্ত এবং নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন এবং নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। এখনও কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি বাংলাদেশে। বলা হয়েছে ফেব্রুয়ারি প্রথমার্ধে কবে সেটা বলা হয়নি। এটা ঠিক নয় যে নির্বাচন কমিশন ছাড়া তারিখ ঘোষণা করা যায় না। নেপালে তো প্রধানমন্ত্রী নির্বাচন তারিখ ঘোষণা করলেন। এর আগে 70 নির্বাচনেও সরকারের পক্ষ থেকেই তারিখ ঘোষণা করা অর্থাৎ নজিরটা আছে যে সরকার করতে পারে, আবার প্রয়োজনে সেটা পরিবর্তনও করতে পারে, মানে বাস্তবতার ভিত্তিতে। এখন যে জুলাই সনদ, যে আবেগ উচ্ছ্বাস ছিল, সেটা থাকলো না আর, মানে অনেকটাই ম্লান হলো। তারপরও একটা আনুষ্ঠানিক হবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে পরেও সই করা যাবে। এখন আমরা দেখতে চাইব যে জুলাই সনদের পর, স্বাক্ষরের পর সরকারের সঙ্গে এনসিপি বা বাম দলগুলোর কি আলোচনা হয় এবং কিভাবে সেই সংকটটা উত্তরণ ঘটানো যায়। সবার ভেতরেই কিন্তু তাগিদ যে নির্বাচনটি হতে হবে, সরকারের ভেতর থেকে, রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে। কারণ নির্বাচন ছাড়া তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র কথা চিন্তাও করা যায় না। সবটা মিলে এক ধরনের আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধ ছিল বলেই কিন্তু জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। অভ্যুত্থান সফল হওয়ার পরে কিন্তু অনৈক্য দেখা দিয়েছে। উপদেষ্টা পরিষদ নিয়ে বিতর্ক ইতিমধ্যে, কেউ বলছে তারা সেফ এক্সিট চাচ্ছেন, কেউ বলছেন কোনো দলের সাথে তাদের বিশেষ সম্পর্ক বা মহরমের কথা বলা হচ্ছে। আবার পাল্টা অভিযোগ আছে যে এই ছাত্র নেতৃত্বের 2 জন উপদেষ্টা আছেন, তারা একই সঙ্গে দলের, তাদের কি ভূমিকা, এই প্রশ্ন এসেছে। এক ধরনের হজবরল অবস্থা। আপনি যেহেতু অনৈক্যের কথা বলেন, আমি যদিও শিরোনামটি পড়িনি, আমি একটি পত্রিকা দেখলাম যে মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির যিনি চেয়ারম্যান, তিনি বলেছেন যে এই অনৈক্যের পেছনে, অর্থাৎ দলগুলো যে ঐক্যমতে আসতে পারছেন, এর পেছনে নেতাদের ইগো বেশ খানিকটা দায়ী, মানে উনি এটাকে দায়ী করার চেষ্টা করেন। না, এখন ইগো দিয়ে তো আর রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলবে আইন দ্বারা, যুক্তি দিয়ে, এবং কি বলে, জনগণের কল্যাণ নিশ্চিত হবে এবং রাষ্ট্র তো জনগণ সিদ্ধান্ত নেবে রাষ্ট্র কিভাবে চলবে। জনগণ সিদ্ধান্ত নিতে পারেনি বলেই 15 বছর আমরা বলি যে অন্তত 3টি নির্বাচন জনগণ সিদ্ধান্ত নিতে পারেনি, এই গণ অভ্যুত্থান হয়েছে। এখনও যদি জনগণ সিদ্ধান্ত নিতে না পারে, আর ইগো থাকে, ইগো মানে কি, গোয়ার্তমি, অর্থাৎ সালিশ মানে তাল গাছ আমার। আর সবার অবস্থানটা যদি এরকম হয়, তাহলে তো নির্বাচন নিয়ে শঙ্কা থাকবে। তো শঙ্কা না, সেই নির্বাচন কেমন হবে? আর ধরুন, এই যারা আজকে জুলাই সনদে সই করবেন না, তারা যদি নির্বাচনের ব্যাপারেও নেতিবাচক ভূমিকা নেন যে তারা নির্বাচনে অংশ নেবেন না, তাহলে তো আবার একতরফা নির্বাচন হবে এবং তাহলে এই এত বড় গণ অভ্যুত্থান, এত মানুষের জীবনদান সে ব্যর্থ হয়ে যাবে। আমরা আশা করি রাজনৈতিক নেতৃত্বের সুমতি আসবে। দেখুন, এটা বিরল ঘটনা যে এতগুলো দল একই বৈঠকে তারা পাশাপাশি বসে কথা বলেছেন, অনেকদিন ধরে আলোচনা হয়েছে। এক ধরনের রাজনৈতিক সদ্ভাব, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তো তৈরি হয়েছে। তারপর এই যে ইগো, অর্থাৎ আমার দাবি মানতে হবে, মানে তাহলে তার গণতন্ত্র হয় না। তাহলে পুরো বিষয়টাই জনগণের উপর ছেড়ে দেওয়া, নির্বাচনের উপর ছেড়ে দেওয়া। নির্বাচিত জনগণ যাকে চায়, যার নীতি কর্মসূচি নিয়ে, যেমন কেউ পিয়ারের কথা ইশতেহার ঘোষণা করবে, ইশতেহার অনুযায়ী জনগণ ভোট দেবে। এখন এই ভোট নিয়ে আসলে হলো ভোটের হিসাব নিকেশ নিয়ে এই সমস্যাটা বেশি তৈরি হয়েছে। যারা মনে করছেন যে আগামী নির্বাচনে জয়ী হতে পারবেন না, মানে সংখ্যাগরিষ্ঠতা পাবেন না, তাদের ভয় যে সংখ্যাগরিষ্ঠ দল সব কিছু দখল করে নেবে অতীতের মতো, এই ভয়টা কাটানো দরকার। আবার তাদেরও এটা বুঝতে হবে যে সবাই তো জয়ী হবে না,
জনগণ যাকে তারা জনগণের কাছে যাক, জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করুক। আর যে ভয়টা আছে যে প্রভাব সৃষ্টি করা, প্রভাবিত করা, কালো টাকা এবং পেশি শক্তি ব্যবহার করা, এটা যাতে না হয়, সেক্ষেত্রে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ নির্বাচন কমিশন তো একটা কাঠামো, তার তো এরকম লোকবল নেই যে সারা দেশে এই নির্বাচন পরিচালনার জন্য লাখ লাখ যে কর্মী দরকার, লোকবল দরকার, সেটা নিয়োগ করা। তা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল, এই তিন পক্ষের মধ্যে সমঝোতা বা বোঝাপড়া না হলে কিন্তু নির্বাচন অনিশ্চিত হবে। এই জাতীয় জুলাই সনদে সই করার পরেও আজকে সংকটটা কাটেনি, কিন্তু আমরা আশা করি তো কালকে সংকট কেটে আমরা যাবে। আশা করছি যে অবশ্যই সংকটটি কাটবে। কিন্তু আপনি যেটি বলছেন যে যদি ঐক্যমত না হয়, যদি জুলাই সনদে সবাই স্বাক্ষর না করে এবং শেষ পর্যন্ত যদি এই অবস্থা থাকে, তাহলে জনগণের কাছে যাওয়া উচিত। এবং সত্যি সত্যি যদি সেটি হতে যায় যে কোনো পক্ষ বা এক দুই পক্ষ আসলোই না, একদম সনদে স্বাক্ষরই করল না, তখন আসলে সংকট কাটানোর না, এখন স্বাক্ষর না করেও কিন্তু একটা প্রতিবাদ হিসেবে, যেমন ধরুন অনেকগুলো এই 84টি বিষয়ের মধ্যে অনেকগুলো দল কিন্তু অনেক বিষয়ে আপত্তি দিয়েছে। আপত্তি দেওয়ার পরেও মোটামুটি এক ধরনের আপত্তি দেওয়ার প্রত্যাখ্যান করার মধ্যে কিন্তু পার্থক্য আছে, যে এই ব্যাপারে তারা একমত নয়। পয়েন্ট অফ নো রিটার্ন, আর প্রত্যাখ্যান পয়েন্ট অফ নো রিটার্ন আমরা থাকবো। এখন সই না করলে কিন্তু সেই পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত যদি না করে তাহলে কি হবে? না হলে এখন এই হবে। প্রতিবাদ সহ নির্বাচনে অংশ নিতে পারে, আবার প্রতিবাদে নির্বাচন বর্জনও করতে পারে। তাই নির্বাচন বর্জন করা হবে জাতির জন্য দুর্ভাগ্যের। কারণ এত শ্রম, এত আন্দোলন, এত আলোচনার মধ্যে যদি আমরা ঐকমত্যে না পৌঁছতে পারি, তাহলে নির্বাচনের পর কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে? বাংলাদেশের প্রধান সংকট তো, আমরা তো 4টি ভালো নির্বাচন পেয়েছি বলি, 4টি নির্বাচনের সংসদ গঠিত হয়েছে, 4টি সরকার গঠিত হয়েছে, কিন্তু সরকারকে মানে গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়েছে, সংসদ কি গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়েছে, বিরোধী দল কি কথা বলতে পেরেছে, বা তাদের যৌক্তিক কথাও কি শোনা হয়েছে? হয়নি। কারণ এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। এর থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এই জুলাই সনদে অনেকগুলো বিষয়ে মানে কারো ক্ষমতা, মানে কারো নিরঙ্কুশ ক্ষমতা না রাখা, যেমন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, 70 অনুচ্ছেদের ক্ষেত্রে দলীয়, আবার নতুন যে দাবি এসেছে আনুপাতিক হারে ভোট। তা আনুপাতিক হারে ভোট তো প্রথম হওয়া উচিত যে বাংলাদেশের নারী জনসংখ্যা প্রায় 51%, তাহলে নারীর জন্য 51% আসন আনুপাতিক হারে নিশ্চিত করা হোক। পিয়ারের কথা বলছেন? আচ্ছা, পিয়ারের কথা বলছি। আচ্ছা, তারপর শ্রমিকদের কথা ভাবা হোক। তারা শ্রমজীবী মানুষই তো বেশি, তাই তাদের প্রতিনিধিত্ব কি থাকবে? আপনার ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে কিনা? অনেকগুলো বিষয়। এখন পিয়ার মানে কিন্তু শুধু দলীয় প্রতিনিধিত্ব নয়, দলীয় আনুপাতিক হার নয়। পিয়ার হচ্ছে জনগণের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আনুপাতিক হার। আপনি নির্বাচনের কথা বারবার বলছেন। আমরা জানি যে কালের কণ্ঠে একটি শিরোনাম করেছে, এর আগে নির্বাচনে একটি রোডম্যাপ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, কিন্তু কালের কণ্ঠের শিরোনামটি বলছে যে রোডম্যাপ থেকে পিছিয়ে ইসি দল নিবন্ধন ও আরপিও সংশোধনে ঘোষিত সময় পার, ঝুলে আছে আচরণ বিধিমালা প্রণয়নের কাজ। আচরণ বিধিমালা তারা তৈরি করেছে, এটা এখনো উপদেষ্টা পরিষদে পাস হয়নি। মানে অনেকগুলো বিষয়েই এক ধরনের সিদ্ধান্তহীনতা, এক ধরনের অস্থিরতা কাজ করছে। এখানে সরকারের যেমন দায় আছে, নির্বাচন কমিশনের দায় আছে। যেমন একটি দলের প্রতীক নিয়ে এত ঝগড়াঝাটি, এত বিতর্ক কেন হবে? সেখানে হয় নির্বাচন কমিশন তাদের বোঝাবে যে এই প্রতীক দেয়া যায় না, অথবা তারা বোঝাবে যে এই প্রতীক কেন মানে দিতে বাধা কোথায়। এখন আর যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তারপর যদি না মানে, তাহলে আইনি আদালতে যেতে হবে, মানে আদালতের শরণাপন্ন হতে হবে। অনেক দল কিন্তু আদালতে যে নিবন্ধন পেয়েছে, এই নজিরও আছে। কিন্তু গণতন্ত্র হচ্ছে সবাই একসঙ্গে চলা, সবার মধ্যে একটা নীতি পথের পার্থক্য থাকবে, কিন্তু একটা রাজনৈতিক সৌহার্দ্য থাকবে। যেমন ধরেন এই
চারটি ছাত্র সংসদ নির্বাচন হলো, ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু। তা জয়ী যারা হোক তারা একসঙ্গে নির্বাচন তো করেছে, একসঙ্গে মোটামুটি বলা যায় শান্তিপূর্ণ, এবং মোটামুটি শান্তিপূর্ণ। এই ছোটখাটো অভিযোগ এবং পাল্টা অভিযোগ সত্ত্বেও এবং কোনো বাংলাবাড়ি ঘটনা ফলাফল একেবারে হানাহানির ঘটনা ঘটেনি। আবার নির্বাচনের রায় কেউ প্রত্যাখ্যানও করেনি, কারণ অনেকগুলো অভিযোগ আছে, কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা যাকে চেয়েছে তারা হয়েছে। যেমন চাকসুতে ছাত্রদল থেকে একজন এজিএস হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়েছে বলেই তো। তাই তারা যদি জিএস এর ক্ষেত্রে এবং ভিপির ক্ষেত্রেও একই রকম চেষ্টা চালাতো এবং ভিপি প্রার্থী যদি এরকম জনপ্রিয় প্রার্থী হতো তাহলে হয়তো তারাও জিততে পারতেন। বিষয়টা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এখন জাতীয় নির্বাচন ক্ষেত্রে এই কথাটাই বলার এখন, যে তাহলে সবাই এই রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাক। জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের চেয়েও বড় হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। আমরা যদি জনগণের সার্বভৌমত্ব নিয়ে সিনেমেনি খেলি বা এই ধরনের তালবাহানা করি, তাহলে যে উদ্দেশ্যে গণ অভ্যুত্থান হয়েছে সেই উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হবে, এবং তার দায় এই রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হবে, যারা এই গত 8 মাস ধরে আলোচনায় অংশ নিয়েছিলেন। মানে কোনো বিশেষ দলকে দায়ী করে অন্যরা পার পাবে না, কারণ সবাই এই গণ অভ্যুত্থানের কৃতিত্বের দাবিদার। তাদের আন্দোলনের মধ্যে দিয়ে, আন্দোলনের কারণেই এটি অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা কি? আপনি দেখুন গত 14 মাসে জনগণের অবস্থা কি, সাধারণ মানুষের অবস্থা কি, বেকারত্ব, কোটা বিরোধী আন্দোলন হলো কেন? যোগ্যতার ভিত্তিতে যাতে চাকরি পায়, যাতে কোটা না থাকে, এবং সেই আন্দোলনটা বেকারত্ব থেকেই। কারণ আমরা একটু আরেকটা প্রসঙ্গ দিতে যাচ্ছি, শেষ দিকে চলে এসেছি। আমি দেখছি যে প্রথম আলো, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, ইনকিলাব সব পত্রিকায় মোটামুটি এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে, গতকালকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং সেখানে শিরোনাম করা হয়েছে যে গত 21 বছরের মধ্যে সর্বনিম্ন মানে পাশের হার এবং ফল বিপর্যয় হয়েছে। আবার কোনো পত্রিকা বলছে যে এইচএসসির ফলে মান ফিরেছে। তো এই যে ফল বিপর্যয় এবং অর্ধেকের মতো ফেল করেছে, এবং আগে যেভাবে জিপিএ 5 পেত, এবারে আমরা কিন্তু সেটা দেখে নিই। আসলে ফল বিপর্যয় বললেও কম বলা হয়, কারণ আমরা একজন এইচএসসি পরীক্ষার্থী 12 বছর পড়াশোনা করে, এবং এরা সবাই এসএসসি পাশ করে কিন্তু এসএসসিতে অবতীর্ণ হয়েছে 2 বছর পড়াশোনার পর। 2 বছর তারপর এই যে অর্ধেকের বেশি বা অর্ধেকের কাছাকাছি যখন পাশ করতে অকৃতকার্য হয়, এটি তো জাতির জন্য ভয়াবহ ক্ষতি, শুধু পরিবার না, শুধু ওই পরীক্ষার্থী নয়। তো এটার ব্যাপারে আমাদের রাষ্ট্রের যারা পরিচালক, রাষ্ট্রের যারা মালিক মুক্তার, তাদের খুব একটা আগ্রহ বা নজর আছে বলে মনে হয় না। জুলাই অভ্যুত্থানের পর এই কথাটি কিন্তু বেশি আলোচিত হয়েছিল, যে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে নেওয়া। আপনি দেখুন জুলাই অভ্যুত্থানের পর প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এক ধরনের গোলযোগপূর্ণ অবস্থা দেখেছি। ঠিকমতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ঠিকমতো ক্লাস হয়নি, শিক্ষকরা যাননি, শিক্ষকরা কোথাও আন্দোলন করেছে, কোথাও পদত্যাগে বাধ্য করা হয়েছে কাউকে। সব ধরনের একটা বিশৃঙ্খল অবস্থা, নৈরাজ্যকর অবস্থা। তাই এই অবস্থায় পড়াশোনার যে মান ধরে রাখা অথবা পড়াশোনার মনোযোগ তৈরি করা, এটা খুব কঠিন। আর যারা বলেছে মান ফিরে এসেছে, আমি মনে করি এটি সঠিক নয়। হয়তো আগে কোথাও কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে পাশের ক্ষেত্রে, সেটি বলা যায়। কেউ বলার চেষ্টা করছে যে গত সরকার আমলে পাস বেশি দেখানোর জন্য, ফলাফল ভালো দেখানোর জন্য। গত সরকার মানে এই সরকারের আমারও তো এসএসসি পরীক্ষা হয়েছে গত বছর, সেই পরীক্ষার ফলাফল তো এর চেয়ে ভালো ছিল। শিক্ষা উপদেষ্টা কিন্তু বলেছেন যে আমরা আসলে সহানুভূতিহীনভাবে একদম সঠিক মূল্যায়নটা করার কারণে। প্রথম কথা হচ্ছে যে শ্রেণীকক্ষে যদি পড়ানো না হয়, তাহলে আপনি কি সহানুভূতিহীন খাতা দেখেন আর সহানুভূতি নিয়ে খাতা দেখেন, তাতে কোনো কাজ হবে না। কথা হচ্ছে পড়াশোনাটা হয়েছে কিনা, এবং পড়াশোনা না হওয়ার কারণটা সরকার খুঁজেছে কিনা, এবং সে ব্যবস্থা করেছে কিনা। একটা
শিক্ষা শিক্ষা তো আকাশ থেকে পড়ে না, শিক্ষাটা প্রতিদিনের অনুশীলন, প্রতিদিনের পাঠ, প্রতিদিনের লিখন ইত্যাদির মাধ্যমে আমরা হয়। আরেকটা ছোট্ট প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে আমার দেশের সংবাদ শিরোনাম, হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত, ট্রাইব্যুনালে যুক্তিতর্কের সমাপনীতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এবং বলেছেন যে জুলাই গণহত্যা সিস্টেমেটিক ও ওয়াইড স্প্রেড ছিল, ফাঁসি না হলে অবিচার হবে। না, এটি তো আদালতে তিনি রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী, তিনি তার যুক্তি বলবেন যে অভিযুক্তের যে সর্বোচ্চ শাস্তির পক্ষে, আর আমাদের দেশে তো সর্বোচ্চ শাস্তি আছে, অতীতেও হয়েছে, এটা তো তার বক্তব্য। এখন বিবাদী পক্ষ কি বলেন সেটা বা কি বলেছেন সেটাও কিন্তু আমরা দেখেছি। বিবাদী পক্ষ বলেছেন যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, এই হত্যার দায় সাবেক প্রধানমন্ত্রী বা এদের উপর দেয়া যায় না। এখন আদালত নির্ধারণ করবেন, তারা বিচার বিশ্লেষণ করবেন, তথ্য প্রমাণ ইত্যাদি। কিন্তু সরকার পক্ষ তো যে শুধু ভয়েস, যুক্তির দিকে না, তাদের নির্দেশনার ভয়েস, সেটিও তো আদালতে এখন উনি যেটা বলছেন যে 1400 হত্যার জন্য যদি 14 বার 1400 বার ফাঁসি হয়, তাহলে 30 লক্ষ মানুষের জীবনদানের জন্য কতবার ফাঁসি হওয়া উচিত? 30 লক্ষ বার। তা সেটি কি হয়েছে? সুতরাং আমরা আদালতের যুক্তিতর্কে তো আইনজীবীরা অনেক কথাই বলতে পারেন, এবং আসলে যুক্তিতর্ক শুধু আইনজীবীর বক্তব্যের উপর তো বিচার হবে না, বিচার হবে তথ্য প্রমাণের উপর। সেই তথ্য প্রমাণ কার পক্ষে যায় সেটাই আদালত নির্ধারণ করবে এবং তারা বিচার করবে। জি, ধন্যবাদ সোহরাব হাসান, অনেক চমৎকারভাবে আলোচনার জন্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।